আমরা আজকের ক্লাস শুরু করছি ক্লাস 8-এর। আমাদের এই চ্যাপ্টারের আগের দিন 10 পর্যন্ত হয়েছিল, তাই আজকে আমরা নাম্বার 11 থেকে দেখছি। নাম্বার 11-এরটা কী বলছে আমাদের? নাম্বার 11-এরটা আমাদের বলছে যে আমার বাবার বর্তমান বয়স, ভালো করে পড়তে হবে এটা। দেখো, আমার বাবার বর্তমান বয়স মানে আজকের বয়সটা ধরতে পারো, সেটা আমার যেটা আজকের বয়স তার 7 গুণ। তো আমরা এখান দিয়ে তাহলে শুরু করি যে ধরি আমার বর্তমান বয়স x বছর। তাহলে আমার বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে আমার বাবার বয়সটা কি বলেছে? আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে সুতরাং আমার বাবার বর্তমান বয়স এটা হচ্ছে 7x, এত বছর। তাহলে আমার বর্তমান বয়স আমরা x বছর ধরলাম, তাহলে আমার বাবার বর্তমান বয়স হচ্ছে 7x বছর। এবার কি বলছে দেখো এখানটা ভালো করে, বলছে 10 বছর পর, মানে এটা যদি 2020 হয়, তাহলে 10 বছর পর মানে আরও 10 যোগ করলে সেটা কত হবে? 2030। তো 10 বছর পরে বলছে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে 10 বছর পরে আগে বের করি কার বয়স কত হবে। বর্তমানে আমার বয়স কত আমরা জানি, বর্তমানে বাবার বয়স কত আমরা জানি, তাহলে 10 বছর পর কার বয়স কত হবে বের করা যাক। এখানে লেখা যাক যে 10 বছর পর, 10 বছর পরে আমার বয়স কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমার বয়স হবে, তাহলে আমার বর্তমান বয়স x, তাহলে 10 বছর পর মানে আমার যদি এখন যদি 12 বছর বয়স হয়, তাহলে 10 বছর পর কত হবে? 12 যোগ 10, এত বছর। এবং আমার বাবার বয়স হবে, বাবার বর্তমান বয়স কত আছে? 7x, তাহলে তার সঙ্গে 10 যোগ হবে। 10 বছর পরে প্রত্যেকের বয়সই 10 বছর 10 বছর করে বাড়বে। তাহলে আফটার 10 ইয়ার্স, এই 10 বছর পরে কার বয়স কত হলো আমরা পেয়ে গেলাম। আমার বয়স 10 বছর পর এত বছর, বাবার বয়স 10 বছর পর এত বছর। সেটা ওরা কি বলছে? বাবার বয়স আমার বয়সের কত গুণ হবে? 3 গুণ। তার মানে প্রশ্নানুসারে বাবার বয়স যেটা, অর্থাৎ 7x প্লাস 10, 10 বছর পরের কথা হচ্ছে, সেটা আমার বয়স যেটা 10 বছর পর x প্লাস 10, তার কত গুণ হবে বলেছে? 3 গুণ। তাই দুটো সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে বাবার বয়সটার সঙ্গে আমার বয়সে 3 গুণ করলে যেটা হবে সেটা বাবার বয়সের সঙ্গে সমান হবে। এ হয়ে গেল আমাদের সমীকরণ। এবার যখনই আমাদের সমীকরণ হয়ে গেল, এবার আমরা সমাধান করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 7x প্লাস 10, 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 30, সব এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, আমরা জানি সমাধানের এটা হচ্ছে নিয়ম। এদিকে হচ্ছে 30 মাইনাস 10, তাহলে 7x মাইনাস 3x হচ্ছে 4x, 30 মাইনাস 10 হচ্ছে 20। তাহলে x ইকুয়াল টু কত পাবো আমরা? 20/4। 4 দিয়ে 20 ক্যান্সেল করলে 5, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 5। এক্সটা কী ধরেছিলাম? আমার বর্তমান বয়স। এখানে প্রশ্ন কি করেছে দেখো, বলেছে আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে আমার বর্তমান বয়স x, তাহলে সুতরাং x ধরেছি, x এর মান পেয়েছি 5। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি? আমার বর্তমান বয়স 5 বছর। আর বাবার বয়স কত? 7 গুণ। এবং বাবার বয়স, বাবার বর্তমান বয়স কত হবে? একে 7 দিয়ে গুণ করতে হবে, এত বছর, সমান সমান 35 বছর। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আরেকবার যেটা প্রশ্ন করে আমাকে সেটাই ধরে নিতে হয়। তাহলে এখানে আমার আর বাবার বর্তমান বয়স চেয়েছিল, আবার আমার বর্তমান বয়স আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ বলেছিল। তাহলে আমার বয়সটা ধরে নিয়েছি x বছর। তাহলে যেহেতু আমার বয়সের থেকে বাবার বয়সের 7 গুণ বেশি,
মানে 7 গুণ অ্যাকচুয়ালি। তাহলে আমার বর্তমান বয়স, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে? আমার বয়সটা এক্স, তাহলে তাকে 7 দিয়ে গুণ করলে 7x। 10 বছর পরে, 10 বছর পরে আমারও 10 যোগ হবে, 10 বছর বেড়ে যাবে, বাবারও 10 বছর বেড়ে যাবে। তাহলে 10 বছর পরে আমার বয়স এটা, বাবার বয়স এটা। সেই সময় সম্পর্কটা কি বলেছে? সেই সময় সম্পর্কটা বলেছে সেই সময় বাবার বয়সটা আমার বয়সে 3 গুণ হবে। তাহলে বাবার বয়স থাকলো, আমার বয়সকে 3 দিয়ে গুণ করলে বাবার বয়সের সঙ্গে সমান হবে। সমীকরণ পেয়ে গেলাম, সমাধান করলাম, এক্স এর মান পেয়ে গেলাম 5। এক্সটা কী ধরেছিলাম আমরা? এক্সটা ধরেছিলাম আমার বর্তমান বয়স। তাহলে আমার বর্তমান বয়স 5 বছর হয়ে গেল। আর বাবার বর্তমান বয়স কত? আমার বয়সের 7 গুণ। তাহলে আমার বয়স 5 পেয়েছিলাম, তার সঙ্গে 7 গুণ করে দিলাম, বাবার বর্তমান বয়স 35 বছর। বোঝা গেল? তাহলে আমরা পরের পেজে যাই। এবার চলে আসছি আমরা নাম্বার 12-এ। নাম্বার 12 কি বলছে দেখো। নাম্বার 12 বলছে যে আমার মামা 1000 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙালেন। ব্যাংক থেকে ভাঙালেন মানে একটা চেক আছে, সেই চেক বইয়ে যদি আমার চেকে যদি অ্যামাউন্টের জায়গায় 1000 টাকা লেখা থাকে, তো আমি যদি এই টাকাটা যদি ব্যাংকে দিই, তাহলে ব্যাংক থেকে আমাকে কত টাকা দেবে? 1000 টাকা দেবে। চেকটা দিয়ে তো আমি বাজারে কাজ করতে পারবো না, 1000 টাকা দিয়ে আমি বাজারে কাজ করতে পারবো না, কিনতে পারবো। এবার এই যে চেকটা ব্যাংক থেকে যে 1000 টাকা দিয়েছে, তাহলে আমাদের কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে এটাই যে এই যে 1000 টাকার মধ্যে ব্যাংক দুটো 500 টাকার নোট দিতে পারে আমাকে। এখন তো 1000 টাকা নেই, তাই 1000 টাকার নোট দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমাকে দুটো 500 টাকার নোট দিতে পারে ব্যাংক, বা আমাকে 200 টাকা করে 5টা দিতে পারে, 1000 টাকা হবে। বা আমাকে 100 টাকার নোট 10টা দিতে পারে, বা আমাকে 50 টাকার নোট 20টা দিতে পারে, বা আমাকে 10 টাকার নোট 100টা দিতে পারে, বা আমাকে 5 টাকার নোট তো মোটামুটি পাওয়া যায় না, মোটামুটি ধরো এই। এবার এখান থেকে মিলিমিশেও কিন্তু দিতে পারে। মানে মিলিমিশে দিতে পারে বলতে বললো যে একটা 500 টাকা দিল, আর দুটো 200 টাকা দিল, একটা 100 টাকা দিল। তাই এরকম কিভাবে দিয়েছে টাকাটা সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। বলছে তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেয়েছে। মানে তাকে ব্যাংক থেকে যে দিয়েছে তাকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে 5 টাকার নোট আর 10 টাকার নোট দিয়ে। তো তাকে যখন এই 5 টাকা আর 10 টাকার নোট দিয়েছে, কিন্তু যদি বলছে মামা মোট 137টি নোট পেয়ে থাকছে, তাহলে এই যে 5 টাকা এবং 10 টাকা যে নোট ব্যাংক থেকে তাকে দেওয়া হয়েছে, টোটাল যদি সে গোনা হয়, ধরো কথা বলছি, ধরো এইখানে এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে এখানে মোট কটা নোট আছে আমার? 500 টাকার একটা, 200 টাকার দুটো, আর 100 টাকার একটা। তাহলে মোট নোট কটা আছে? মোট নোট আছে আমাদের 4টে। এ হচ্ছে আমাদের মোট নোটের সংখ্যা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এইখানে সেরকমভাবে 5 টাকা 10 টাকার মোট কটা নোট পেয়েছে? মোট নোট পেয়েছে 137টা। ঠিক আছে, তাহলে সে 5 টাকা 10 টাকার নোট পেয়েছে। তাই চলে আসি আমরা সলিউশন। এখানে প্রথমত আমরা ধরি তিনি 5 টাকার নোট পেয়েছেন। 5 টাকার নোট পেয়েছেন এক্সটি। তাহলে 5 টাকার যদি নোট তিনি এক্সটি পেয়ে থাকেন, তাহলে টোটাল তার 137টা নোট পেয়েছে। তাহলে 10 টাকার নোট কত পাবে? 10 টাকার নোট পাবেন কত না 137 মাইনাস এক্সটি। তাহলে দেখো 5 টাকার নোট পেয়েছে এতগুলো। ভেবে দেখো তো, যদি কেউ 5 টাকার নোট 7টা পায়, তার মানে মোট কত টাকা পেলো? 35 টাকা পেলো।
যদি কেউ 10 টাকার নোট 8টা পায় তার মানে কত টাকা পেলো? 80 টাকা পেলো। তো ঠিক সিমিলার হইতে এখানে আমাকে যেটা বলছে যে 5 টাকার নোট পেয়েছে এক্সটি আর 10 টাকার নোট পেয়েছে 137 মাইনাস এক্স। তাহলে এক্সটি 5 টাকার নোট সমান সমান কত টাকা? না এক্স গুণ 5 এত টাকা সমান সমান 5x টাকা। আর 137 মাইনাস এক্সটি 10 টাকার নোট মানে কত টাকা? না 137 মাইনাস এক্সকে 10 দিয়ে গুণ করবো, এত টাকা সমান সমান 1370 মাইনাস 10x টাকা। তাহলে 5 টাকার সে যতগুলো নোট পেয়েছিল, এক্সটি নোট পেয়েছিল, এক্সটি 5 টাকার নোট মিলে হচ্ছে আমার 5x টাকা, আর 137 মাইনাস এক্সটি 10 টাকার নোট নিয়ে হচ্ছে আমার এই টাকা। তাহলে এই যে 5 টাকার নোট মিলিয়ে যত টাকা হচ্ছে আর 10 টাকার নোট মিলিয়ে যত টাকা হচ্ছে, তাহলে সেই দুটো টাকা মিলিয়ে তো আমার 1000 টাকা হবে, কারণ 1000 টাকা ব্যাংক তো 1000 টাকার বেশিও দেবে না, 1000 টাকার কমও দেবে না। তার মানে সুতরাং আমরা যেটা লিখতে পারছি এখানে যে 5x প্লাস 1370 মাইনাস 10x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000। এইখান থেকে আমরা যদি নেক্সট লাইনটা করি তাহলে কত পাবো? বা 5x প্লাস 1 ব্র্যাকেটটা তুললে প্লাস দিয়ে গুণ করলে একই সাইনগুলো একই থাকে, চেঞ্জ হয় না, আমরা জানি। 5x মাইনাস 10x হচ্ছে মাইনাস 5x, এখানে হচ্ছে আমাদের 1000 মাইনাস 1370 বা মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 370, দুদিক থেকে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 370 বাই 5, 5 দিয়ে ক্যান্সেল, 5 7 35, 4 5 20। তাহলে x ইজ ইকুয়াল টু 74। এক্সটা আমরা কি ধরেছিলাম? 5 টাকার নোট পেয়েছে এক্সটা, তাহলে এখানে উত্তর লিখে দিলাম। সুতরাং 5 টাকার নোট পেয়েছেন কত? 74টি। আমাকে এটাই উত্তর, প্রশ্ন এটাই করেছে দেখো আমাদের, যে তাহলে তিনি কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। তো 5 টাকার নোট পেয়েছে 74। আসলে আমাদের অঙ্ক আদৌ ঠিক হলো না ভুল হলো সেটাও আমরা যাচাই করে নিতে পারি। এখান থেকে কী করে যাচাই করে নিতে পারি? দেখো টোটাল সে নোট পেয়েছিল কটা? টোটাল নোট পেয়েছিল সে 137টা, তার মধ্যে 5 টাকার নোট 74, তাহলে 10 টাকার নোট কটা? 63টা। তাহলে ভেবে দেখো 10 টাকার নোট যদি 63টা পায় তাহলে 10 টাকার নোট মানে 630 টাকা, আর 74টা যদি সে 5 টাকার নোট পেয়ে থাকে, 74টা 5 টাকার নোট মানে কত টাকা? চুয়াত্তরটা 5 টাকার নোট মানে হচ্ছে আমাদের 370 টাকা। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে? 1000 হচ্ছে আমাদের। তাহলে আমাদের উত্তর ঠিক আছে। তাহলে সে 5 টাকার নোট পেয়েছিল কতগুলো? এতগুলো। এটা আমাদের রাফ। এটা আমাদের রাফ। বোঝা গেল আশা করি। নাম্বার 12 সেভ করি। নেক্সট পেজে যাই। এবার নাম্বার 13 দেখো, 13 নম্বরটা কী হবে? নাম্বার 13 বলছে যে আমাদের গ্রামের সালেম চাচা বলছে যে
সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের, মানে তার সেই যা সঞ্চয় করেছেন সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কিনেছে। তাহলে 1/2 অংশ দিয়ে একটা কি কিনেছে, তিনি একটা বাড়ি কিনেছে। যে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পায়। তাহলে যে দামে সে কিনেছিল বাড়িটা, যদি সে কথার কথা বলি, যদি সে 100 টাকা দিয়ে বাড়িটা কিনে থাকে, তাহলে সে এখন বাড়িটা বিক্রি করে পাচ্ছে কত টাকা, 105 টাকা। 5% কথার অর্থ হচ্ছে এটাই যে 100 টাকার মধ্যে 5 টাকা দিয়ে বেশি পাচ্ছে সে। তাহলে 100 টাকা দিয়ে যদি কিনে থাকতো বাড়িটা, তাহলে সে বাড়িটা বিক্রি করেছে 105 টাকা দিয়ে। এবার বলছে যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপরে তার 8% বেশি পেতেন। তাহলে এত টাকা বেশি দিয়ে বিক্রি করলে সে যে দামে বাড়িটা কিনেছিল তার 8% বেশি পেত। তাহলে প্রশ্ন করেছে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন। ফার্স্ট প্রশ্ন এটা, যে কত টাকায় বাড়িটি কিনেছিলেন। আর 2 নম্বর প্রশ্ন, তার সঞ্চয় কত ছিল। তো আমরা এখানে বাড়িটার দাম দিয়েই হিসেবটা করি। তো প্রথম কথা, সলিউশন। ধরি তিনি x টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন। এখানে দুটো পার্সেন্টেজ আছে, লক্ষ্য করে দেখো। একবার এখানে 5%-এর কথা উল্লেখ আছে, একবার এখানে 8%-এর কথা উল্লেখ আছে। তো এখানে লিখছি, যদি তিনি 5% বেশি দামে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য হবে, এটা আমরা একটুখানি একবারই করব। কি করে করব দেখো, x টাকা দাম, ওপরে 100-র সঙ্গে 5 যোগ করব, নিচে আমরা 100 লিখব। কেন, এই যে এখানে দেখলাম যে 100 টাকায় কিনলে 105 টাকা হয়, তাই ওপরে আমার 105 টাকা হবে, সমান সমান হচ্ছে 105x বাই 100, এত টাকা। এটা গেল একটা দিক। আরেকটা দিক কি বলছে, যদি তিনি 8% বেশি দিয়ে বিক্রি করতেন, সেটাও বের করে দিই। যদি তিনি 8% বেশি দামে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে। একই জিনিস, x গুণ ওটাও বেশি, তার মানে ওপরে সমান সমান কত হচ্ছে 108x বাই 100, এত টাকা। তো এই এখনকার দামটা, এই যে এখন 8% লাভে বিক্রি করলে, মানে বেশি দিয়ে বিক্রি করলে সেই টাকাটা পাচ্ছে, 5% বেশি দিয়ে বিক্রি করলে সেই টাকাটা পাচ্ছে। বলেছে যে 8% যদি বেশি কিনতো, তাহলে সে কত টাকা বেশি দিয়ে বিক্রি করতো, 3450 টাকা। তার মানে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, না 108x বাই 100 থেকে যদি 105x বাই 100-কে বিয়োগ করা যায়, তাহলে হবে আমার 3450। এবার এখানে আমাদের লসাগু করতে হবে, দুটোরই লসাগু কত হয়, লসাগু হচ্ছে আমাদের এখানে 100, ওপরে হচ্ছে আমাদের 108x
মাইনাস 105x ইজ ইকুয়াল টু 3450 বা 3x ইজ ইকুয়াল টু 3450, 100টা দিয়ে গেলে গুণ হয়ে গেল, বা x ইকুয়াল টু 3450 ইন্টু 100/3, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করি, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত দেখো, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 0 সমান সমান কত হচ্ছে, তার মানে 115000 এত টাকা, 115 আর 3টে 0, লেখক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,15,000 টাকা দিয়ে বাড়িটা তিনি কিনেছিলেন। প্রথম যে আমাকে উত্তরটা যেটা চেয়েছে দেখো, যে কত টাকায় বাড়িটি কিনেছিলেন, এই যে এখানে কত টাকায় বাড়িটি কিনেছিলেন, তাহলে প্রথম কথা তিনি 1,15,000 টাকায় বাড়িটি কিনেছিলেন। সেকেন্ড প্রশ্ন কি বলেছে, তার সঞ্চয় কত ছিল। এই যে তিনি যে বাড়িটা কিনেছিলেন সেটা সঞ্চয়ের কত, অর্ধেক দিয়ে কিনেছিল, লিখে ডবল করে দিলেই সঞ্চয় পেয়ে যাব, এবং তার সঞ্চয়ের পরিমাণ 1,15,000 গুণ 2 সমান সমান 2,30,000 টাকা। এই হচ্ছে আমার প্রথম উত্তর, আর এটা হচ্ছে আমার প্রথম উত্তর। অসুবিধা আছে বুঝতে? মৃগাঙ্ক? হ্যাঁ স্যার। অসুবিধা আছে বুঝতে? না স্যার, ঠিক আছে। আমি একটু ওই টয়লেটে গেছিলাম। আচ্ছা, নেক্সট। লাস্ট ওয়ান, 14। তো দেখো এখানে কি বলছে, বলছে যে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে প্রথম প্রশ্ন করেছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তো যেটা প্রশ্ন করেছে আমরা সেটা ধরি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। বেশ, ভেবে দেখো, এই যে 20 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 7 দিন পরে আরও 100 জন এলো, তাহলে 7 দিন পর, তাহলে এখানে 7 দিন পর 7 দিন পর খাবার থাকবে কত দিনের, 20 দিনের মধ্যে যদি 7 দিন খেয়ে নেয় তাহলে এত দিনের, সমান সমান হচ্ছে 13 দিনের। তাহলে আমাদের হিসেব অনুযায়ী x জন লোকই যদি থাকতো তাহলে তারা খাবারটা
কতদিন খেত না, তো 30 দিন ধরে খেত, ঠিক আছে। তো তারা যদি 30 দিন ধরে এই 13 দিন খেত, কিন্তু এখানে কি বলছে কতজন এসছে, আরও 100 জন এসছে আরও। তো আরও 100 জন আশ্রয় নিলে এখন মোট আশ্রয়প্রার্থী কত হবে? আগে ছিল আমাদের এক্স, আরও আমাদের 100 জন এলো, 100 প্লাস এক্স জন, এখন আশ্রয়প্রার্থী এতজন হয়ে গেল আমাদের। তো এখন প্রশ্ন হচ্ছে, আশ্রয়প্রার্থী যখন বেড়ে যাচ্ছে তাহলে তো আমার খাবারে তো 13 দিন চলবে না, তাহলে আমাকে সেই ঐকিক নিয়ম করে বার করতে হবে। কী করে ঐকিক নিয়ম করে বার করবো? না, এক্স জন লোকের, বা অন্যরকমভাবেও করতে পারো। তাহলে দেখো এখানে যে আমার এক্স জন লোকের 13 দিনের যদি খাবার থাকে, তাহলে একজন লোকের কত দিনের খাবার থাকবে? 13/x। আর এতজন লোকের বলেছে 11 দিনে শেষ হয়ে যাচ্ছে, সেভাবে করতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, বের করে নিই। এক্স জন লোকের, আমরা যেটা করে অভ্যস্ত সেটাই করি। এক্স জন লোকের খাবার থাকে কত দিনের? 13 দিনের। তাহলে যদি আমরা এখানে দেখি যে তাহলে একজন লোকের খাবার থাকবে, নিশ্চয়ই বেশি দিন হবে, 13 ইন্টু এক্স দিনের। তাহলে আমার এখন কতজন লোক আছে এখানে? লোক তো আমার এক্স প্লাস 100 হয়ে গেছে, তাহলে এক্স প্লাস 100 জন লোকের খাবার থাকে, আগের থেকে কম যাবে। তাহলে আমাদের তরফ থেকে বেরোচ্ছে এই দিনটা, আর ওরা কত দিন বলেছে? ওরা বলেছে 11 দিন। তার মানে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি না, এই 13x বাই এক্স প্লাস 100 এটা যা হবে সমান সমান কত হবে? 11 দিন হবে, কারণ ওরা বলেছে 11 দিনে খাবার শেষ হয়েছে। তাহলে এবারে সমীকরণ পেয়ে গেলাম, কোনাকুনি গুণ করে দিচ্ছি। 13x এদিকে 11x প্লাস 1100, এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, 13x মাইনাস 11x ইজ ইকুয়াল টু 1100। 13 থেকে 11 গেলে হচ্ছে 2x ইকুয়াল টু 1100। তাহলে x ইকুয়াল টু 1100/2। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, সুতরাং x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? x ইকুয়াল টু হচ্ছে 550। এক্সটা কি? কতজন প্রথমে, কতজন, এই যে প্রথমে কতজন, আর প্রথমে আমরা কতজন ধরেছিলাম? x জন ধরেছিলাম। তাহলে উত্তর কি হয়ে গেল? তাহলে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। বোঝা গেল? নেক্সট পেজে যাই। আমাদের সমাধানে দেখো লাস্টের দিকে এই কতগুলো সমাধান ছিল আমাদের। তো আমরা এখানে 14 নম্বরের সমাধানটাকে তুলে নিচ্ছি। পরের পেজে যাচ্ছি। তো এখানে আমাদের কি বলছে দেখো, 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 ইজ ইকুয়াল টু 18x প্লাস 11/28 প্লাস 5/4। তো আমরা এখানে প্রথমত এই 14 আর 7 যেটা দেওয়া আছে তার লসাগু করছি।
14 আর 7 যে লসগু আমি আলাদা করে নিই, দেখবো আমরা লসগু কিন্তু 14ই পাবো। 7 দুগুণে 14, 7 থেকে 7, তাই লসগু কত? 7 দুগুণে 14। তো এখানে লিখি 14। 14 দিয়ে 14কে ভাগ করলে 1, মানে 9x প্লাস 5, আর 7 দিয়ে 14কে ভাগ করলে 2, মানে 2 ইন্টু 8x মাইনাস 7। এখানে 28 আর 4 যদি লসগু করে দেখো 28ই পাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 18x প্লাস 11, 4 দিয়ে 7, 28কে ভাগ করলে 7, 5 7 35 হয়ে গেল। এই দুদিকে যদি তাকাই, এখানে নিচে একটা সংখ্যা আছে, এখানে একটা 14 দিয়ে কাটলে 1, 14 দিয়ে কাটলে 2, কাটাকুটিটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আমাদের উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 9x প্লাস 5, 9x প্লাস 5 প্লাস 8 দুগুণে 16x মাইনাস 14, নিচের কিছু না থাকা মানে 1 আছে। আর এখানে আমাদের হচ্ছে 18x প্লাস 46/2। তো এবার এক্সগুলোকে, সংখ্যাগুলোকে একটু যোগ করে নিই। 9 ষোলো 25 মাইনাস 9, যেগুলো থেকে 2 দিয়ে 18কে ভাগ করলে 9, আর 2 দিয়ে 46কে ভাগ করলে, মানে 2 দিয়ে 18কে ভাগ করলাম, 2 দিয়ে 46। এটা কি? এটা সেই পদ বিশ্লেষণ যেটা আমরা ভাগে শিখেছি প্রথমের দিকে। ভাগ করতে বলেছিল না, আমরা কি করতাম? একে 18x/2 প্লাস 46/2, তাহলে 2 দিয়ে 18কে কাটলে 9, 9x, আর 2 দিয়ে 46কে কাটলে কত? 23, 9x প্লাস 20, সেটাই লেখা হয়েছে এখানে, 9x প্লাস 23। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি আমরা, 25x মাইনাস 9x, 23 মাইনাস 9 হয়ে গেলে প্লাস 9, এটা হচ্ছে আমাদের 16x, এটা হচ্ছে 32। তাহলে x ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 32/16, 60 দিয়ে ক্যান্সেল করলে 2, তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম? 2। এটা হচ্ছে আমাদের যেটা সমাধান হওয়ার কথা সেটাই। এটাকে মুছে দিই, একটা অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সটটাতে যাই। নেক্সটে এটা দেখো y দিয়ে দিয়েছে, একই টাইপের অঙ্ক। তা আমি এখান থেকে তুলে নেব হচ্ছে তোমার 16টা তুলে নিচ্ছি, 15টা তোমাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, তো প্রথমত এটাকে কি করব? ওখানে গুণ যখন করতে বলেছে গুণ করব। 5x মাইনাস, এবার এই দুটোকে গুণ করা হচ্ছে, এই দুটোকে গুণ করে দেখো 4x এর সঙ্গে 3x, 4x এর সঙ্গে 3x একবার গুণ হবে, আর 4x এর সঙ্গে একবার -5 গুণ হবে। তো 4x এর সঙ্গে 3x আর 4x এর সঙ্গে -5 গুণ হলে কত হবে? 1 মিনিট। তো প্রথমত 4x এর সঙ্গে 3x গুণ করলে হচ্ছে আমাদের 12x², প্লাসে মাইনাসে মাইনাস, -20x। এরপরে কি করতে হবে? -7 এর সঙ্গে 3x আর -7 এর সঙ্গে -5, এটা গুণ করতে হবে। -7 এর সঙ্গে +3x গুণ করলে হচ্ছে -21x, আর -7 এর সঙ্গে -5 গুণ করলে হচ্ছে +35। নিশ্চয়ই বুঝতে পারছো এটা। এরপরে কত আছে আমাদের? এখানেও সেই গুণ করতে হবে, 6 -3, আবার গুণ করো 4x এর সঙ্গে x একবার, 4x এর সঙ্গে -1 একবার। 4x এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে? 4x²। 4x এর সঙ্গে -1 গুণ করলে কত হচ্ছে? -4x। আর এবার -9 এর সঙ্গে x একবার গুণ করো, -9 এর সঙ্গে -1 একবার গুণ করো। -9 এর সঙ্গে +x গুণ করলে হবে -9x,
আর -9 এর সঙ্গে -1 গুণ করলে হচ্ছে +9। এবার এটাকে জাস্ট যোগ বিয়োগ করে কাজ করো। 5x মাইনাস, ভেতর আগে একটু যোগ বিয়োগ করে নিই, দু জায়গায় x দেখতে পাচ্ছি, 12x², এখানে একটা x এখানে একটা x, দুটোর আগেই মাইনাস চিহ্ন, তাই যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে আমাদের যে চিহ্নটা দুটোর আগেই আছে সেটা বসে গেল মাইনাস। আচ্ছা, এখানেও একটুখানি করে নিই, এখানেও দেখো 4x², এখানেও -4x -9x, দুটোর আগে একই চিহ্ন আছে মাইনাস, তাই দুটো যোগ হবে, দুটো যোগ হলে 13, আগে মাইনাস বসে গেল +9। এবার ব্র্যাকেটগুলোকে আমরা তুলি, ব্র্যাকেটগুলোকে যখন তুলবো তখন এই মাইনাস দিয়ে সব কটাকে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে -12x², মাইনাসে মাইনাসে প্লাস 41x, মাইনাসে প্লাসে -35, 6 মাইনাস 3 4 12, 12x², মাইনাসে মাইনাসে প্লাস 39x, মাইনাসে প্লাসে -27। এগুলোকে যদি যোগ বিয়োগ করা যায়, যোগ করে প্রথমে আগে x² লিখি, -12x²। একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা 5x, মানে এখানে একটা x সংক্রান্ত পদ আছে, এখানে একটা x সংক্রান্ত পদ আছে এবং দুটোর আগেই প্লাস আছে, তাই দুটোকে যোগ করে প্লাস বসিয়ে দেবো, 46x -35। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে 6 -12x², আগে লিখছি, x একটা জায়গাতে আছে 39x। কিন্তু যখন আমরা সংখ্যাগুলোর দিকে দেখছি, এখানে আছে আমাদের +6, এখানে আছে -27, বিপরীত চিহ্ন আছে, মানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাই বড়োর থেকে ছোট বিয়োগ হয়ে যাচ্ছে, 27 থেকে 6 বিয়োগ হলে 21, বড়োর আগে যে চিহ্ন সেটা বসে গেল। এবার সবগুলোকে আমরা x যত আছে সব এক্সগুলোকে বাঁদিকে নিয়ে আসছি, আর সংখ্যা যত আছে সব ডান দিকে নিয়ে যাচ্ছে। যেগুলো বাঁদিকে আছে আমার সেগুলো থাকলো, সেগুলোকে তো নিয়ে আসা কিছু নেই, ওগুলো বাঁদিকে আছেই। তাহলে -12x² +40, এরা বাঁদিকে ছিল। এখান থেকে ডান দিক থেকে কে আসবে, এ আসবে আর এ আসবে, -12x² এদিকে আসলে কত হবে, +12x², +39x এদিকে আসলে কত হবে, -39x, ইজ ইকুয়াল টু -21 রাইট হ্যান্ড সাইডে ছিলই, তো ওকে আর নিয়ে আসার কিছু নেই, ডান দিকে ও থাকলো। এই -35 যেটা আছে, -35 আমাদের ইজ ইকুয়াল টু চিহ্নর এদিকে আসবে, তাহলে সে কত হয়ে যাবে, মাইনাসটা এদিকে আসলে +35। এবার একটু লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে -12x² +12x² কী হয়, ক্যান্সেল হয়ে যায়, -12x² +12x² ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কত, এখানে +46x -39x, একই জিনিস দেখো, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাই দুটো বিয়োগ হবে, দুটো বিয়োগ করলে কত হয় 7x। বিয়োগ করে কি করব, যেটা বড় তার আগের চিহ্নটা বসবে, মানে প্লাস, বসাবার দরকার নেই। এখানেও দুটো সংখ্যা দেখো আলাদা আলাদা চিহ্ন আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, একই রকমভাবে বড় থেকে ছোটোর বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটোকে বিয়োগ করলে কত হচ্ছে 14, এবং বড়োর আগে চিহ্ন বসবে প্লাস, তাহলে প্লাস লেখার কোনো দরকার নেই, তাহলে 7x = 14। তাহলে এখান থেকে x = কত পেয়ে গেলাম, 14/7, ক্যান্সেল করলাম, তাহলে x = 2। এ হয়ে গেল আমাদের অঙ্ক, নিশ্চয়ই বোঝা গেল। বোঝা গেছে। এবার দেখি আমাদের নেক্সট সাম কি আছে। নেক্সট সাম হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে একটা স্কোয়ার টার্ম দেওয়া আছে, তো আমি লাস্টেরটা করিয়ে দিচ্ছি, আগেরটা বাড়ির কাজ থাকলো, এইটা করিয়ে দিচ্ছি আমি। এই আমাদের অঙ্ক। প্রথমে কত দেখি দেখো, 3 × y - 5 এর হোল স্কোয়ার, তাহলে এই y - 5 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি করব, a - b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো। কি সূত্র, a² - 2 × a × b প্লাস b স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্র আমরা জানি তো, প্লাস 5y। এদিকেও দেখো a - b হোল স্কোয়ারের সূত্র, a² - 2 × a × b প্লাস বি স্কোয়ার, মাইনাস এটা আবার a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙবে, a² +
টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আরও সঙ্গে কত আছে প্লাস ওয়ান। তাহলে কী করা হচ্ছে দেখো, এই যে ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটাকে ভাঙালে এই পুরোটা পাচ্ছি। তারপরে দেখো তোমরা টু ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ারকে ভাঙালে এই পুরোটা পাচ্ছি, আর ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে ভাঙালে এই পুরোটা পাচ্ছি। আর বাকি যেগুলো ছিল দেখো সব সেরকম আছে, ফাইভ ওয়াই ছিল, ফাইভ ওয়াইয়ের মতোই আছে, এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানের মতোই আছে, বোঝা যাচ্ছে। তো আমরা যদি এবার এগুলোকে একটুখানি ক্যালকুলেশন করে নিই, জাস্ট থ্রি আমাদের আছে, এটা ক্যালকুলেশন করলে ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস 25 প্লাস 5y, এটা হচ্ছে কত 4y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 4 ইন্টু 3 12y প্লাস 9 মাইনাস y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস 1। এবার কত হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার দ্যাট ইজ 3y স্কোয়ার মাইনাস 30y প্লাস 75 প্লাস 5y, এদিকে হচ্ছে আমাদের 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 9 মাইনাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 প্লাস 1। প্রথমে এখানে প্লাস 1 মাইনাস 1টা কেটে যাচ্ছে, যেগুলো যোগ বিয়োগ যায় সেগুলো যোগ করে নিচ্ছি। দেখো এখানে 3y স্কোয়ার, এই যে মাইনাস 30y আর প্লাস 5y, তাহলে দুটোর আগে বিপরীত চিহ্ন আছে, তাহলে 30 থেকে 5 গেলে হচ্ছে 25, তাহলে হচ্ছে মাইনাস 25y। আর আমাদের প্লাস 75 যেমন ছিল থাকলো, প্লাস 75 ইজ ইকুয়াল টু এখানেও 4y স্কোয়ার যেমন আছে, এখানে লক্ষ্য করে দেখো মাইনাস 12y, আর সরি এখানে আরেকটা এখানে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো 4y স্কোয়ার আবার এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দুটো ওয়াই স্কোয়ার একই রকম আছে, তাহলে 4টে গাধা থেকে একটা গাধা গেলে আমাদের থাকবে 3টে গাধা, 3y স্কোয়ার মাইনাস 12y মাইনাস 2y, দুটোর আগে একই চিহ্ন আছে, তাহলে যোগ করে দেবো, তাহলে মাইনাস 14y আর প্লাস 9। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াইগুলোকে সব বাদিকে আনবো, তাহলে যে ওয়াইগুলো আমাদের অলরেডি বাদিকে আছে সেগুলোকে তো নিয়ে আসার কিছু নেই, তাই নিয়ে আসছে, তাদেরকে কালো কালিতে লিখছি। 3y স্কোয়ার এদিকে আসলে কত হবে মাইনাস 3y স্কোয়ার, ডান দিক থেকে বাদিকে এসছে, এও ডান দিক থেকে বাদিকে আসলে কত হবে প্লাস 14y ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে আমাদের 9 ছিল লিখলাম, আর যে বাদিক থেকে ডান দিকে এলো তাকে কালো কালি দিয়ে লিখলাম মাইনাস 75। তো দেখো এখানে দেখো 3y স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে যায়, তাহলে মাইনাস 25y প্লাস 14y মাইনাস 11y, এখানে কত ইজ ইকুয়াল টু মাইনাস 66, এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে y ইজ ইকুয়াল টু 66/11, তাহলে আমাদের যেটা y ইজ ইকুয়াল টু 6, বোঝা গেল। আচ্ছা বেশ, দেখো এই উপপাদ্যটা আমরা করে, এখানে কি বলছে উপপাদ্যটা ভালো করে বোঝো, এখানে শর্ট কোশ্চেন আছে উপপাদ্যের উপর ভিত্তি করে বলছে। দেখো এখানে যে আমি উপপাদ্য 11 ফার্স্ট অফ অল, এখানে বলছে একটা যে কোনো ত্রিভুজ আঁকি, এটা যে কোনো ত্রিভুজ, যে যুক্তি দিয়ে কি প্রমাণ করছি আমরা, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সেটা তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এবিসি একটা ত্রিভুজ, এবং আমরা ধরে নিচ্ছি এখানে যে বিসিটা হচ্ছে সবচেয়ে বড়, এই যে বিসি যে বাহুটা এখানে দেওয়া আছে আমরা ধরে নিলাম যে সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহু,
সবচেয়ে বড় বাহুটা হচ্ছে বিসি, ধরে নিন, লাল কালার করে দিলাম সবচেয়ে বড় বাহু। তাহলে আমাকে যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে এবি আর এসি এই দুটোর যোগফল যদি দেখাতে পারি যে সেটা বিসির থেকে বড়, তাহলে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে, কারণ বিসি তো সবচেয়ে বড়। তাহলে বাকি দুটোর যোগফল যদি এর থেকে বড় হয়, তাহলে এর সঙ্গে আমি যাকেই নেব, মানে বিসির সঙ্গে যদি আমি এবিকে যোগ করি, তাহলে এসির থেকে সে বড় হবেই। আবার বিসির সঙ্গে যদি এসিকে নিই, তাহলে এবির থেকে বড় হবেই। তাহলে আমাদের জাস্ট এইটুকুনি প্রমাণ করলে হয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে প্রমাণ করতে গিয়ে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমস্যা তৃতীয় বাহুকে বৃহত্তর, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা করার জন্য আমরা কী করলাম, এখানে দেখো ত্রিভুজ, এখানে কি বলছে, যেটা বলছে সেটা দেখো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসির ওপর এডি লম্ব টানলাম, মানে এ থেকে আমরা বিসির ওপর একটা এডি লম্ব টানলাম, এই এ থেকে একটা লম্ব টেনে দিলাম, নাম দিলাম কি এডি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তার মানে কি এডি লম্ব বিসি, লম্ব মানেটা কি, লম্ব মানে হচ্ছে এই কোণটাও আমাদের 90 ডিগ্রি, এই কোণটাও আমাদের 90 ডিগ্রি, লম্ব মানে হচ্ছে তাই। এবার তোমরা যদি আগের যে চ্যাপ্টার আমাদের আছে, সে আগের চ্যাপ্টারে আমরা তো এটা দেখে এসেছি যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের আমরা জানি যে যদি কোনো একটা কোণ, কোনো ত্রিভুজের কোনো একটা কোণ যদি বড় হয়, ধরো তর্কের খাতিরে ধরে নিলাম আমরা যে আমাদের এই কোণটা, এই হলুদ দিয়ে আকারে কোণটা, ধরো আমাদের এই কোণটার থেকে বড় ধরে নিলাম আমরা, দেখি কালার হয়নি, ধরো এই কোণটা আমাদের এই কোণটার থেকে বড়। তাহলে আমরা যখন এটা জানি যে যখন কোনো একটা কোণ অপর কোণের বড় হয়, তাহলে এই কোণের যে বিপরীত যে বাহু, অর্থাৎ এই বাহুটা, সেই বাহুটা, হলুদটা বড় ধরেছি সবুজের থেকে, তাহলে সবুজের বিপরীতের যে বাহু তার থেকে কি হয়, বড় হয়। এটা আমরা আগের উপপাদ্যে পড়ে এসেছি। যদি ত্রিভুজটার নাম আমরা ধরো এবিসি দিই, তাহলে আমরা কি ধরেছি, হলুদ কোণটা বড় কার থেকে, সবুজের থেকে। তাহলে হলুদ কোণটার নাম আমরা কি বলতে পারি, এবিসি। এবিসি বড় কার থেকে, বড় সবুজ কোণ, সবুজ কোণের নাম কি, বিএসি। তাহলে এবিসি যদি বিএসির থেকে বড় হয়, তাহলে এবিসির বিপরীতে যে বাহু আছে অর্থাৎ এসি, সেটা বড় কার থেকে হবে, বিসির থেকে। তাহলে এই কনসেপশনটা দিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করব। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি আমরা, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এটাই যে যে ত্রিভুজের তোমার সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এটাই না, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা উপপাদ্য আরও পড়ে এসেছি যে একটা ত্রিভুজের মান 90 ডিগ্রি, ভালো কথা, আবার ত্রিভুজের যে তিনটে কোণ, তো সেই তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি, এটাও তো আমরা জেনে এসেছি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটু ভেবে দেখো, এই যে এখানে যে এই লাল কোণ আর এই লাল কোণ, এই যে দুটো লাল কোণ আমাদের এখানে আছে, তাহলে সেই দুটো লাল কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। কেন হবে না, সমকোণী ত্রিভুজ মানে এ তো একাই 90, আবার তিনটে কোণকে যোগ করলে আমাদেরকে 180-র বেশি আমরা পাবো না। তাহলে এটা যদি একা 90 হয়, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকবে তার যোগফল কত হবে, তার যোগফল 90 ডিগ্রি হবে, তার বেশি হবে না। তাহলে তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি যদি এক একটা কোণকে নিয়ে যদি ভাবো, তাহলে প্রত্যেকটা কোণের মান কি হবে, লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছোট হতে হবে। মানে ধরো কথা বলছি, এ যদি 89 ডিগ্রি হয়, তাহলে একে 1 ডিগ্রি হতে হবে, কারণ যোগ করে তো 90 আসতে হবে আমাকে। মানে মোদ্দা কথা যে এটা সূক্ষ্ম কোণ হচ্ছে, তো সেটাই এখানে লেখা হচ্ছে। দেখো এডিবি ত্রিভুজটার দিকে তাকাও, এডিবি ত্রিভুজটা খুঁজে পেয়েছো। ধরো এই এডিবি যে ত্রিভুজটা আছে, এডিবি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই, যদি ত্রিভুজটাকে একটা রং দিই, জানি না রং হবে নাকি, এই ত্রিভুজটার দিকে তাকাও। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তুমি, আমার এই কোণটা 90 ডিগ্রি, এডিবি কোণ 90 ডিগ্রি। দেখো এডিবি এক সমকোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে এডিবি সমকোণ
তাহলে বিএডি যে কোণটা হবে, বিএডি কোণটা তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ হবে। একটা ত্রিভুজে একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তাহলে এই যে এইটুকুনি কোণ আছে, এই কোণটা তাহলে সূক্ষ্মকোণ হবেই। তাহলে এই কোণটা সূক্ষ্মকোণ, এটা সমকোণ। তো সূক্ষ্মকোণ তো সমকোণের থেকে ছোট, তাহলে সূক্ষ্মকোণের যেটা বিপরীত বাহু বিডি, সমকোণের যেটা বিপরীত বাহু এবি, এবির থেকে তাহলে কি হবে? ছোট হবে। এই দেখো এখানে লেখা হয়েছে, তাহলে এবি বিডির থেকে বড় থাকলো, এটা 1 নম্বর থাকলো। একই রকমভাবে যদি এই ত্রিভুজটার দিকে তাকাও, এটা 90 ডিগ্রি, এই কোণটা কী কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা থেকে এই কোণটা বড়, তাহলে এই কোণের বিপরীত বাহু এসি এই কোণের বিপরীত বাহু ডিসির থেকে বড় হবে। দেখো সেটাই লেখা হয়েছে, এসি গ্রেটার দ্যান ডিসি, এটা 2 নম্বর। তাহলে যদি আমরা 1 আর 2কে যদি যোগ করে দিই, তাহলে 1-এর বাঁ দিকে আছে কত আমাদের এবি, 2-এর বাঁ দিকে কত আছে এসি, তাহলে বাঁ দিকে যোগ করলে কী হবে? এবি প্লাস এসি। আর তুমি যদি ডান দিকে দেখো, ডান দিকে আছে বিডি, ডান দিকে আমাদের কে আছে? ডান দিকে আছে আমাদের বিডি, এর ডান দিকে কে আছে? ডিসি। ডান দিকে কী হবে? বিডি প্লাস ডিসি। তাহলে বাঁ দিকে এবি প্লাস এসি, আর ডান দিকে হচ্ছে বিডি প্লাস ডিসি। বিডি প্লাস ডিসি তুমি যদি ছবির দিকে তাকাও, তাহলে বিডি মানে এখান থেকে এইটুকুনি, আর ডিসি মানে এখান থেকে এইটুকুনি। তাহলে বিডি আর ডিসিকে যোগ করলে কাকে পাবো? বিসিকে পাবো। তো ওটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল, যে এবি প্লাস, এই যে লালটা দিয়ে, এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু বিসি। এটাই আমরা যদি প্রমাণ করতে পারতাম বা যদি পারি, তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করে দিতে পারবো যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এইটা দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে, মনে রাখবে। এরকম শর্ট কোশ্চেন তোমাকে বললো, প্রশ্ন করলো যে বলো দেখি যে একটা ত্রিভুজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাই এরকমভাবে আমার যদি বাহু থাকে, তাহলে কি আমি ত্রিভুজ তৈরি করতে পারবো? তা তুমি কি উত্তরে বলবে? উত্তরে বলবে না, পারবো না। কেন পারবো না? না, 2 আর 3 যদি যোগ করি তাহলে 5 হয়, তাহলে সেটা তৃতীয় যে বাহু তার সঙ্গে কি হয়ে যাচ্ছে? যা তৃতীয় বাহুর সমান। কিন্তু আমাদের সমান হলে তো হবে না, সবসময় কি হবে? সবসময় বড় হতে হবে। বাকিগুলো তুমি যদি করো, দেখো বড় হচ্ছে। কিন্তু তুমি যদি 5-এর সঙ্গে 3কে যোগ করো 8, যেটা 2-এর বড়, কোনো সন্দেহ নেই। তুমি যদি 5-এর সঙ্গে 2কে যোগ করো 7, সেটা 3 নম্বর বাহু, তৃতীয় বাহু 3-এর থেকে বড়। কিন্তু তুমি যখন 2-এর সঙ্গে 3 যোগ করছো 5, সেটা কিন্তু বড় হচ্ছে না, তৃতীয় বাহুর সঙ্গে কি হয়ে যাচ্ছে? সমান। তাই আমরা ছবি আঁকতে পারবো না ত্রিভুজের। তুমি বাড়িতেও যদি চেষ্টা করো, বাড়িতে চেষ্টা করলেও তুমি আঁকতে পারবে না। কি বললাম বোঝা গেল? তো ধরো আমরা যদি দেখতে চাই, এটা সেভ করে নিই পেজটা আমরা। ধরো এই যে 2, 3 আর 5 সেন্টিমিটার দিয়ে ত্রিভুজ আমরা আঁকতে পারবো না, যদি আমরা দেখতে চাই এটা, আমরা কি দেখবো? দেখো ধরো আমি প্রথমত এখানে এখানে 3টে সরলরেখা টেনে নিচ্ছি। একটা ধরো 2 সেন্টিমিটার, একটা ধরো 3 সেন্টিমিটার, আর একটা ধরো 5 সেন্টিমিটার। তো আমরা কি করছি এবার? এইগুলো দিয়ে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। তো ত্রিভুজ আঁকতে গেলে আমরা কি জানি? আমরা জানি এটা, যে আমরা কি জানি না, আমরা জানি হচ্ছে এটা, যে
নিচে একটা কি করতে হয়, নিচে একটা বড় দাগ টেনে নিতে হয়। তো নিচে একটা আমরা বড় দাগ টেনে নিলাম। এটা বড় দাগ টেনে নিলাম আমরা নিচে, ঠিক আছে। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করি, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমত ধরো ছোট করে নিই কম্পাসটাকে। প্রথমে ধরো এই বড় দাগটাই মাপছি। মাপা হয়েছে, মোটামুটি মাপা হয়েছে। এবার আমরা পেন্সিল কম্পাসটাকে কী করবো, পেন্সিল কম্পাসটাকে আমরা এখানে এনে বসাবো। পেন্সিল কম্পাসটাকে আমরা এখানে একটা প্রান্ত বিন্দুতে বসালাম। বসিয়ে তারপর আমরা কি করি, বসিয়ে তারপর আমরা এর একটা রেখা টানি। ধরো এই একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। এরপর আমরা কি করি, এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এর পরেরটা, এটা উল্টে নিই। হ্যাঁ, মেজার করতে পারছি। এটা মেপে নিলাম, ঠিক আছে। একটু ভুল হয়েছে আমাদের, প্রথমেরটা আমাকে এইখানে এই ছবিটাতে কাটতে হবে। দাঁড়াও, এটা আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে জাস্ট এইটুকু, এটা নিতে হবে, বুঝলে, এটা না। বেশ, এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি কম্পাসটাকে, ঘুরিয়ে নিয়ে এখানে ফিট করছি। মোটামুটি মেজার হয়ে গেছে। এবার আমরা পেন্সিল কম্পাসটাকে এইখানে এই বিন্দুতে বসাবো, এই পয়েন্টে বসাবো। এই পয়েন্টে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে আমরা কি করব না, এইখানে একটা বৃত্তচাপ কাটবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে পেন্সিল কম্পাসটাকে আবার এইখানে বসাবো। মোটামুটি হয়েছে। এবার এইখানে বসাবো, পেন্সিল কম্পাসটাকে ঘুরিয়ে নিই, এই বিন্দুতে বসবে পেন্সিল কম্পাস, বিন্দুতে বসিয়ে
এবার দেখো আমরা যদি এটাকে যদি টানি, এখানটা মিশে যাচ্ছে দেখাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি এরকম স্পর্শক হয়ে যাবে, দুটো দুটো মিলবে না, বুঝলে? তাই আমরা বলতে পারছি যে তুমি যদি বাড়িতে স্কেল, এটা একটু মোটা দাগ আছে বলে একটুখানি মুশকিল হচ্ছে আমার, এটা যদি একটু ছোটো দাগ করে করতাম তাহলে বোধহয় সমস্যা হতো না। দেখছি এই যে যদি ছোটো দাগ করে করতাম সরু, এটা তো মোটা দাগ হয়ে গেছে, এটাই মিলে গেছে আমাদের, সরু দাগ করলে মিলবে না। দেখবে দুটো কি হবে, এরকম মানে পাশাপাশি যাবে, ধরো এরকম একটা গেল, ধরো এইরকমভাবে একটা গেল, আবার যখন এদিক দিয়ে দেবে ধরো তুমি যদি এরকমভাবে টানতে, তাহলে দেখবে যে মানে এরকম পাশাপাশি এরকম থাকবে, তুমি মিলবে না, দেখবে এরকম একটা গ্যাপ থেকে যাবে বা স্পর্শ করবে দুটো একে অপরকে। ঠিক আছে, এর দাগটা এখানে মোটা আছে বলে দুটো মিলে যাচ্ছে দেখাচ্ছে, কিন্তু এটা আঁকা যাবে না। তো বোঝা গেল, এইভাবে আমরা দেখে নিতে পারি। তো এইভাবে আমাদের শর্ট কোশ্চেন থাকবে। তো